আওয়ামী লীগ একটা বিশেষ একটা সময় পার করছে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সারা বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামী লীগ যে কিভাবে তৃণমূল, আওয়ামী লীগের যে প্রাণ, তৃণমূল কিভাবে রুখে দাঁড়াতে পারে বাংলাদেশে একটা সত্য সেটা। এবং এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে যে তথ্যটা আসছে, আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসা হবে, আওয়ামী লীগের একটা সমন্বয় সেল গঠন করা হবে। এই যে প্রচারণা গুলা, এগুলার সত্য মিথ্যা আপনি কি জানেন? আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এই দলটি সবসময় ধারাবাহিকতাকে এবং নতুনকে, বাস্তবতাকে, বাস্তব পরিস্থিতিকে, জনগণের প্রয়োজনটাকে, গণতান্ত্রিক ধারা বা শাসন ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করার জন্য আওয়ামী লীগ এগিয়ে যায়। আওয়ামী লীগ অগ্রগামী দল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আওয়ামী লীগের এই দলটি বাংলাদেশকে, বাংলাদেশের আপামর জনসাধারণের দল হিসেবে কাজ করে যায়। সুতরাং এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায়, ধারাবাহিকভাবে এটা তো অব্যাহত প্রক্রিয়াই তো দলের ভিতরে এটা চলে। যদিও এখন একটি ক্রান্তিকাল চলছে, একটি কঠিন সময় পরিস্থিতির ভিতর দিয়ে মোকাবেলা করে আওয়ামী লীগকে চলতে হচ্ছে। আজকে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। এই দলের লক্ষ কোটি মানুষ, কর্মী, শুভানুধ্যায়ীরা আজকে কথা বলতে পারে না। সেই অবস্থায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই, মিডিয়াতে কোনো নিউজ যায় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানান কথা বলে। অনেকে ভালো উদ্দেশ্যকে, ভালো কিছু প্রত্যাশার কারণে নানাভাবে তাদের অভিমত বলার চেষ্টা করে। এই অধিকার তো তাদের আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই, মানুষের অভিমতকে, মানুষের চিন্তাকে পজিটিভলি আমরা দেখি এবং আওয়ামী লীগ দেখে। কারণ আওয়ামী লীগের জনমতের প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি, ইতিবাচক পজিটিভ আকাঙ্ক্ষার প্রতি আমাদের সম্মান আছে, আমাদের সমর্থন আছে এবং আমরা স্বাগত জানাই। সেক্ষেত্রে ওই যে আপনি যেমন বললেন সমন্বয়, কোন সমন্বয় করা, সমন্বয়ক বানানোর দল তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের সমন্বয়ক তো আজকে বাংলাদেশের গত 19 মাসের সমন্বয়ক হিসাবে এই শব্দটা, এটা ভালো শব্দ, তো বাংলা প্রতিশব্দ, সেটা একটা সুন্দর অর্থ বহন করে। কিন্তু সেই শব্দটা কিন্তু মীর জাফর যেমন বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসঘাতক, বেঈমান হিসাবে ব্যবহৃত হয়। সমন্বয়ক মানি সন্ত্রাস, সমন্বয় মানি মব সন্ত্রাস, সমন্বয়ক মানি হলো লুটপাট, হত্যা, জ্বালাও পোড়াও এবং দেশ বিরোধী কর্মকাণ্ড। সমন্বয়ক মানি হলো জামাতিদের ছত্রছায়া, জামাত ইসলাম, শিবির, সন্ত্রাসী গোষ্ঠী এবং ইউনুসের দোসর গোষ্ঠী এবং অন্যান্য কারা এর সাথে সম্পৃক্ত ছিল এই অপকর্মের সাথে, বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, সাদাবাস, ধান্দাবাস, লুটেরা, মিথ্যে মামলা বাণিজ্য। সেই সমন্বয়কের শব্দটি কিন্তু মানুষের কাছে একটা তিক্ত শব্দ হিসাবে, একটা খারাপ শব্দ হিসাবে প্রতিষ্ঠিত। সুতরাং এই পথে সমন্বয়ক সৃষ্টি করা হবে, সমন্বয়ক বানানো হবে, আমি এটা আমার জানা নেই। এই ধরনের কথা নানানভাবে আসে। অনেক কিন্তু আমার এই আধুনিকতার যুগে অনেকে কিন্তু এআইও ব্যবহার করতেছে। তো এইগুলো তো সেই এআই ব্যবহার করে নানা ধরনের নিউজ, নানা ধরনের কথা বলা হয়, নানা জনের নানান জরিপ দেওয়া হয়। এর সত্যতা তো সময় বলে দিবে, এর বাস্তবতা আছে কিনা সেটা তো এখন গুজবের বাংলাদেশ। আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের সমন্বয় সেল এই জাতীয় কোন ধরনের কমিটি ঘোষণার কোন বাস্তবতা নেই, বা এটা সত্য না? এই তো সত্য, তো সত্য মিথ্যা তো সময় বলে দিবে।
কিন্তু বাস্তবতাটা কি, এটা হলো বিষয়। আমি সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। আর আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তার তো গঠনতন্ত্র আছে, তার ঘোষণাপত্র আছে। তিনি এই দলটি এই শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত হয়। এই আওয়ামী লীগের এটা হলো ঐতিহ্য। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভাপতি বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা। তার প্রতি মানুষের আস্থা অপরিসীম। তার আস্থার জায়গাটা দাঁড়িয়ে আওয়ামী লীগের আমাদের নেতা নয়, শুধু বাঙালির নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি যেভাবে চাইবেন, যেটা উনি করতে বলবেন, যেটা উনি করার জন্য যে পদক্ষেপ নেবেন, সেটাই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা মাথা পেতে মেনে নিবে। এবং এটা হলো যে বিশ্বাস। শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আনপ্যারালাল। আওয়ামী লীগের কোন স্তরের নেতা কর্মী যাদের সাথে আমাদের কথা হয়, গ্রাসরুটের লোকজন আলাপ হয়, এখানে কারো কোনো দ্বিমত নেই সেটা। কিন্তু তাদের মাঝে, গ্রাসরুটের মাঝে আমরা টের পাই তাদের একটা বক্তব্য আছে। তাদের বক্তব্য এই দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগকে আরো বেশি কার্যকর করতে, আওয়ামী লীগের যারা কাজ করছেন চতুর্দিকে তাদেরকে নিয়ে, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য তাদের একটা আকাঙ্ক্ষা আছে। সেটা ঠিক আছে, এই আকাঙ্ক্ষা তো ভালো, এই আকাঙ্ক্ষা আছে এবং এই আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা স্বাগত জানাই। এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নিজেও উনি কিন্তু বারবার বলেছেন, তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, যারা বিশেষ করে ছাত্রলীগ করেছে, যারা পরীক্ষিত, যারা দুঃসময়ে কাজ করেছে, যারা সুবিধাবাদী নয়, আজকে যাদেরকে আমরা তৃণমূলের যে শক্তি, যারা আজকে এই ঝুঁকিতে কাজ করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ যন্ত্রণা প্রতিটি মুহূর্ত অতিক্রম করছে, ভোগ করছে, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা উচিত এবং তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তাদেরকে যোগ্য জায়গাতে তাদেরকে ধাপে ধাপে নিয়ে আসা হবে। এই কথাটি উনি বলেছেন। এটা বিভিন্ন ভাবে ধাপে ধাপে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তো এটা তো খুবই ইতিবাচক চিন্তা এবং সেই চিন্তা তো বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম, প্রবীণ সবাই এটাকে ভালোভাবে গ্রহণ করেছে। আমরাও সেটা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, আওয়ামী পরিবারের, বৃহৎ পরিবারের একজন হিসেবে আমরা তো এটা চাই এবং সেভাবেই কাজ করা হচ্ছে, সেভাবেই আগাচ্ছে। এর মানে আর এই নয় যে কমিটি বানিয়ে, আপনি বললেন সেভাবে কাজ করা হচ্ছে, সেভাবে আগাচ্ছে। এই প্রক্রিয়াটা আমরা কবে নাগাদ কার্যকর ভাবে দেখতে পাবো? প্রক্রিয়া চলছে, কাজ এগিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যারা কারাগারে বন্দী হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা কারাগার থেকে মুক্তি পায় খুব কম। তারপরও দীর্ঘ যন্ত্রণার পরেও, কষ্টের পরও যারা বেঁচে কারাগার থেকে মুক্ত হয়, তারা কিন্তু আবার আন্দোলন সংগ্রামে, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং এটা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কার্যক্রম কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা, তরুণরা, প্রবীণরা সমন্বয় করে কাজ চলছে। এবং যারা সুবিধাবাদী তারা তো সরে পড়েছে, তাদের তো আর জায়গা থাকবে না। তো অনেক জায়গা আছে আমাদের এই নেতাদেরকে বিভিন্ন জায়গায় তার যোগ্যতা অনুযায়ী, তার অভিজ্ঞতা, তার দক্ষতা অনুযায়ী তরুণদেরকে প্রাধান্য দেওয়া, সেটা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেইভাবে দলের পক্ষ থেকে বিভিন্নভাবে তালিকা তৈরি করা হচ্ছে এবং বিভিন্নভাবে সেটা দলের তাদের সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে এবং তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগও করা হচ্ছে এবং তারা কাজ করছে, তারা উৎসাহিত হচ্ছে। কিন্তু এটা তো কোনো দিন তারিখ ঘোষণা দিয়ে তো বলা যাবে না, এটা হয়ে গেছে। গুরুত্বপূর্ণ তথ্য, তবে এটা একটা চলমান প্রক্রিয়া, বুঝছেন, এটা চলবে, চলতে আসে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এখানে আপনি, যে যারা কাজ করছে, যারা জেল জুলুম মোকাবেলা করে এসেছে বা ফেস করছে, তাদের একটা তালিকা হচ্ছে এবং যারা জনবিচ্ছিন্ন কাজ করছেন না, তারা অলরেডি মাইনাস হয়ে গেছেন। এই তো আমরা, আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো এরকম, আমরা কাউকেই
মাইনাস করতে চাই না, আমরা যোগ করতে চাই। কারণ এই দলের কাঠামোর ভিতরে, দলীয় কাঠামোর ভিতরে সাংগঠনিকভাবে অনেক যোগ্য লোকদেরকে প্রোভাইড করার স্পেস দেওয়ার মতো জায়গা আছে। অনেকে সরে পড়েছে। আমরা কাউকে যদি কোনো সরাসরি কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত না হলে দল থেকে আমরা বহিষ্কার করি না। তবে অন্যায় করবে, অবিচার করবে, দল বিরোধী, দেশ বিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই দলের শৃঙ্খলা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনই বের করে দেওয়া হচ্ছে, এই জায়গাটাতে আমরা যেতে চাই না। এটা আমাদের মানে আপনার তো বের করতে হচ্ছে না, তিনি বের হয়ে গেছেন, বিচ্ছিন্ন হয়ে গেছেন। তার সাথে তাদের সাথে সেটা তো ওইটা তো ওগুলো তো ধরা পড়ছে, ওইটা তো বোঝা যাচ্ছে। সেটাকে আমরা ফোকাসে আনতে চাই না। আমরা আনতে চাই যারা কাজ করে, যারা কাজ করতে পারবে, যাদের অভিজ্ঞতা আছে, সততা আছে, জনপ্রিয়তা আছে, সাহস আছে এবং আদর্শবান, তাদেরকে তো আমরা এই যে পোড় খাওয়া একটা প্রজন্ম এখন কাজ করছে, নানাভাবে ইয়ে করছে, তাদেরকে অ্যাকোমোডেট করার যে আপনাদের আকাঙ্ক্ষাটা আপনার কথায় স্পষ্ট হলো এখানে। আপনি একটা বা এর আগে সমন্বয় সেল জাতীয় যেটা প্রচার হয়ে গেছে মার্কেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজার ব্যাপার হচ্ছে, আমরা এটা আলাপ করি, আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ফেসবুকে কিন্তু নমিনেশন দেওয়া হতো, বা সম্মেলন যখন হতো কোন কমিটিতে কে আসবেন এগুলো কিন্তু ফেসবুকে আসতো, মানে একজন ইয়ে হয়। এই সাম্প্রতিক খালি এটা আরেকটা প্রবণতা আমরা দেখলাম, অনেকে তালিকা দিচ্ছেন, দিয়ে বলছেন আর কাদেরকে আপনি চান ইনবক্সে লিখুন, মানে কমেন্টের ওখানে লিখুন, এমন একটা প্রচার। এটা সমন্বয় সেল যদি না হয়, অন্য কোন নামে কি এটা হতে পারে? সেটা শুনেন, সমন্বয় এটা তো, এই শব্দটাকে তো আমরা অসম্মান করব না। অসম্মান এর সাথে এই শব্দটা ওই মির্জাফর শব্দ একটা নাম, সেটা একটা বিশ্বাসঘাতক। আমাদের এখানে আজকে আমাদের একজন আলোচক শেখ ফরিদ, যিনি 5ই আগস্টের পর থেকে খুব উচ্চ কণ্ঠে নানা কথাবার্তা বলছেন, তিনিও যখন আমাদের এখানে আসলেন সমন্বয়ের শব্দটা শুনে তিনিও আপত্তি করলেন যে আপনাদের যদি কারোর সাথে কথা হয় আল্লাহর রাস্তায় এই সমন্বয়ের শব্দ, এইটা একটা গালির নাম বাংলাদেশে, এইটা যাতে না হয়, অন্য নামে হোক সেটা। দলের ভিতরে থেকে এ ধরনের নানা ধরনের আলোচনা তো থাকতেই পারে, কিন্তু যারা এগুলো নিয়ে লেখছে, বিভিন্ন জনকে পদ দিয়ে দিচ্ছে, বিভিন্ন জনের, তাদের সবাই সম্মানিত, হ্যাঁ, কম বেশি। আবার কারো সম্পর্কে কমেন্টস এর জায়গায় নানা ধরনের অশ্রাব্য ভাষা প্রয়োগ করা হচ্ছে, এবং যারা এগুলো দিচ্ছে তাদের উদ্দেশ্য লক্ষ্যটা তো আমি বুঝতে পারতেছি না। এটা মানে তারা জানে না, তারা একটা ধারণা, তার মানে যারা এটা করছে তারা তাদের মতো করে তাদের অভিব্যক্তি, তাদের ইচ্ছাকে প্রকাশ করছে। এর ভিতরে কিন্তু সবাই অসৎ উদ্দেশ্যে করছে। কোনো অফিসিয়াল বক্তব্য আসে না, আওয়ামী লীগের কোনো অফিসিয়াল স্পোকসম্যান এখন পর্যন্ত নাই, এই কারণেই বিভ্রান্তিগুলো তৈরি হয়। সব বিষয় নিয়ে তো কথা বলে ক্লিয়ার করে দেওয়ার দরকার নেই। যারা বলতেছে বলুক, সেক্ষেত্রে মানুষের ভিতরে তার কোনো কি প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াটা যখন তৈরি হবে তখন সেই প্রতিক্রিয়ার পক্ষে বিপক্ষে যেটাই হোক, তখন আমরা একটা দলের পক্ষ থেকে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে। আজকে আপনি একটা কথা বললেন, 10 জনে 10 প্রকারের কথা বললো, দল নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, নীতি নিয়ে, আদর্শ নিয়ে, নেতৃত্ব নিয়ে। এটা বলার অধিকার তো আজকের এই আধুনিক যুগে ফেসবুকে যে যা লিখতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার অধিকার আছে। তার মানে আমরা তো তাদেরকে বাধা দিতে পারবো না, ফেরাতে পারবো না। এটাই অধিকারের ব্যবহার প্রয়োগ করছি। এটার যথার্থতা, এটার বাস্তবতা, অথবা এগুলো কথা দ্বারা আওয়ামী লীগ উপকৃত হবে না বাংলাদেশ উপকৃত হবে, না মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ উপকৃত হবে, এই ভাবনা সবগুলো বিষয় কিন্তু চিন্তায় এনেই
আমি মনে করি এগুলো আরো পরিশোধিত হবে, বিশুদ্ধ হবে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চয়ই যথাসময়ে এগুলো ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করা, প্রতিদিন প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়টা কতখানি যৌক্তিকতা আছে সেটাও কিন্তু ভাবনার ব্যাপার আছে। কিন্তু সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের দুজন নেতা গিয়েছিলেন, সাংবাদিকদের সাথে তাদের কথাবার্তা হয়েছে, কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাই নাই। আসল ঘটনা কি ছিল সেটা? এটাও যদি এটা নিয়েও তো আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। এটা যারা গিয়েছে আমার মনে হয় তাদের কাছ থেকে এটার সদুত্তরটা পাওয়া যাবে। তো যেতেই তো পারে, একটা সাংবাদিকদের কাছে কথা বলতে যাওয়া, মত বিনিময় করতে যাওয়া, তো এটাও তো তার যে কোনো মানুষই যেতে পারে। রাজনৈতিক নেতা হিসেবে তো সাংবাদিকদের সাথে তো আমাদের চলাফেরা করতে হয়, কথাবার্তা আলোচনা করতে হয়। আর যেখানে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত, যেখানে গণমাধ্যমে কথা বলা তো দূরের কথা, মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, গণমানুষের পক্ষে কথা বললে একটা লাইন লেখার কোনো সুযোগ নাই। ইলেকট্রনিক মাধ্যম থেকে আরম্ভ করে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, কোনো জায়গাতেই কোনো কথা বলা যায় না। সেক্ষেত্রে সাংবাদিকদের সাথে বিভিন্ন দেশের বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলা, প্রকৃত অবস্থা বোঝানো, তুলে ধরা তো দোষের কিছু নেই। না, এটা দোষের কিছু না। এবং ওই প্রেস মিট যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন সেখানে, এবং যে একজনের ছবি প্রকাশিত হয়েছে, আরেকজন যেহেতু নাম প্রকাশ করতে চান নাই, তার নামটা আমরা জানি না। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছেন এখন, যারা খুবই অ্যাক্টিভ যেসব নেতা, তাদের একজন আপনি নিশ্চয় শুনেছেন ওটার আউটকামটা কি? আউটকামটা তো সময় বলবে, অপেক্ষা করে। আর কে ছিল আর কে যায় নাই এটা তো কে প্রকাশ করতে চায় নাই। এটা কি কারো একক ইচ্ছার উপরে না, এটা একটা এক ধরনের স্পাইং এর মতো সাংবাদিকতা এবং বলে আমার কাছে মনে হয়েছে। এটার পিছনে যারা এটা করেছে, এটার কতখানি সাংবাদিকতার মানদণ্ডে গ্রহণযোগ্য এটারও কিন্তু প্রশ্ন আছে। একটা মিস্টেরিয়াস একটা পরিবেশ সৃষ্টি করা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাংবাদিকের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, তিনিও কিন্তু এটাকে, যেহেতু আরেকজন যিনি যার ছবি আসে নাই, নামটা বলেন নাই সেটা, আবার আপনাদের দলের একজন, উনি এখন কার্যকর কিনা জানি না, উনার নাম হচ্ছে রাশেদ রহমান একটি টকশোতে বলেছেন যে ওই বৈঠকে সম্ভবত কোনো ধরনের সাফল্য নাই, এর জন্য সেটাকে ওন করা হচ্ছে না। সেটা এটা রাশেদ রহমান বলছে। আমাদের কাছে রাশেদ রহমানের অনেক কথা বলেন, প্রচুর কথাবার্তা বলেন। উনি মিডিয়াতে কথা বলতে ওনার অভ্যাস আছে, ভালো বলেন, কিন্তু সেটা নিয়ে বিতর্ক আছে দলের ভিতরেও। এটা নিয়ে, তার কথাবার্তা নিয়ে আমাদের নেতা কর্মীদের কষ্ট আছে, ক্ষোভ আছে, আমাদের প্রতি অনেকের ক্ষোভ থাকতে পারে। তো তার কথার সাথে আওয়ামী লীগের শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা তো খুবই পরিষ্কার, এটা আপনি জানেন। সুতরাং ওই নামটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাকে আপনারা যদি আওয়ামী লীগের নেতা বলেন তো বলতেই পারেন, কিন্তু আওয়ামী লীগের তাকে অনুষ্ঠানে আওয়ামী লীগের পরিচয় আনা হয় আর কি, যে কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের পরিচয় আনা হয় সেটা। উনি কি, আপনারা কি কখনো তার কাছে তার কি পরিচয় এখন দেওয়া উচিত সেটা কি আপনারা নিয়ে তার পরিচয় দেন? আওয়ামী লীগ আসলে কোনো বক্তব্য যদি দিত এইসব বিষয়ে, যে কারা কথা বলছেন কারা কথা বলছেন না,
এটা বিশৃঙ্খল অবস্থা, কিন্তু এটা কোনো বিশৃঙ্খলা মনে হয়, বিশৃঙ্খলা মনে হওয়াটাই আপনার দৃষ্টিতে স্বাভাবিক। আপনি সাংবাদিক মানুষ, আপনি তো সংবাদ সংগ্রহের জন্য আপনারা বলবেন করবেন, এটাই স্বাভাবিক, পেশাগত দায়িত্ব পালন করে। কিন্তু সবগুলো সংবাদ আমরা সংবাদ হিসেবে আমরা আনতে চাই না। কিছু থাকবে, এই ধরনের লোকটা থাকবে, বলুক, তবে সেই তার পরিচয়টা, নিজের পরিচয়টা তার কথার ভিতর দিয়ে যদি কেউ তুলে ধরে, তো সেটা আরো ভালো না? এটা ধৈর্য ধরাটা অসুবিধা কিছু কি? এই প্রসঙ্গবাদ আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমরা যখন আজকে অনুষ্ঠানে আপনাকে আনছি, এই জন্য ঘোষণাটা দিলাম, সবাই কিন্তু অপেক্ষায় আছেন বাউদ্দিন নাসির নিশ্চয় কোনো নতুন তথ্য দেবেন, নতুন এই উদ্যোগ সম্পর্কে, নতুন নেতৃত্ব, নতুন কাঠামো বা নতুন কোন উদ্যোগ আওয়ামী লীগের। আওয়ামী লীগ আজকের দিনটা তো ঐতিহাসিক দিন। আজকের এই দিনটি মহান স্বাধীনতা দিবস। ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু স্বাধীনতা দিবসের সময় শুরু হয়ে গিয়েছে। তো এই মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, জাতির পিতা, ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, এবং 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সাথে যারা শহীদ হয়েছেন, কারাগারের অভ্যন্তরে জাতীয় 4 নেতা যারা আত্মহত্যা দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধু কণা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দলটা এখন আরো গতিশীল করা দরকার। দলের নেতা কর্মীদেরকে আরো বেশি করে পরিধিটাকে বাড়ানো দরকার, দলকে শক্তিশালী করা দরকার। দলের তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে প্রতিটি স্তরে স্তরে, প্রতিটি পর্যায়ে আওয়ামী লীগকে গতিশীল করা, শক্তিশালী করা, সাহসী সৎ নেতাদেরকে বিভিন্নভাবে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করা, এবং কাজ করতে যারা চায় তাদেরকে কাজে লাগানোর জন্য স্কোপ তৈরি করা। সে কাজটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে, সে কাজগুলো চলছে। বিভিন্ন পর্যায়ের থেকে তালিকা তৈরি করা হয়েছে। ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের মহানগরের যে সাংগঠনিক, সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে এখন কাদেরকে পাওয়া যায়, এখন কাদেরকে আন্দোলনে ডাক দিলে আসবে, সেটার তালিকা প্রণয়ন, জেলা পর্যায়ে থেকে কারা এখন কাজ করছে, কাদেরকে সংগ্রামে নেতা কর্মীদের পাশে দাঁড়াচ্ছে, আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত কারাগারে আছে, যাদেরকে সহযোগিতা করা দরকার, তাদের সাথে কারা সম্পৃক্ত আছে, তাদেরও তালিকা হচ্ছে। এর পাশাপাশি যারা সুবিধাবাদী এবং যারা দলের বিরুদ্ধে একসময় ক্ষতি করেছে, দলের বিরুদ্ধে না, দলের ভিতরে থেকে দলের স্বার্থের বিরুদ্ধে, দলের আদর্শের বিরুদ্ধে কাজ করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে দলের জনপ্রিয়তা নষ্ট করেছে, তারা তো কেটে পড়েছে। তারা কিন্তু এখন তাদেরও তালিকা তৈরি না করেও কিন্তু তালিকা হয়ে যাচ্ছে, এবং তাদেরকেও তো খোঁজ খবর আমাদের বিভিন্ন পর্যায়ে থেকে নেওয়া হচ্ছে। তো সেই জায়গাটাতে এটা তো ধারাবাহিক প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াটা চলছে, চলমান আছে। হ্যাঁ, সেটা গতিশীল, আরো গতিময়তা আরো বৃদ্ধি পাবে, যত দিন আসবে, সময় যাবে, তত আরো বাড়বে। এবং এই জায়গাটিতে আপনি বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন, আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক দল হিসেবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতৃত্বের ব্যাপারে সেখানে একটা কাউন্সিল করতে হয়। এখন তো আপনাদের সেই পরিবেশটা নাই। কেউ অনলাইনে বা জুমে কোনোভাবে সেটি চিন্তা করেছেন সেটা করার? অনলাইনে জুমে তো আর দল গঠন করা যায় না। অনলাইন জুমে তো আর
আওয়ামী লীগ দল গঠন করার জন্য নতুন করে ভাড়া করা অথবা নতুন করে সংগ্রহ করার দরকার নেই। আওয়ামী লীগের ভিতরেই তো আমাদের অসংখ্য ত্যাগী নেতা আছে, যোগ্য লোক আছে। আমাদের অনলাইনে ঘোষণা না দিয়েও কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের যারা আছেন তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করেই দলটাকে গতিশীল করা যায়। সেখানে যাদেরকে অনেক জায়গায় আছে, আপনি জানেন যে আমাদের কমিটি নাই। অনেক জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গাতে কমিটি নেই। 10 বছর, 15 বছর, 17 বছর কমিটি হয়নি। কোন কোন জায়গায় ধরনের আরো অনেক আছে। এগুলা তো অবশ্যই আমাদের ব্যর্থতা। এখানে আরো অনেক আলোচনা আছে, সেইগুলো তো আলোচনা রেখে এই টেবিলে আপনাদের মাধ্যমে এইভাবে আলোচনা করাটা সমীচীন হবে না। কমিটিগুলো, যে কমিটিগুলো নাই, ওই কমিটিগুলো কি দেওয়ার উদ্যোগ নিয়ে হবে? আমরা ছাত্রলীগের বিভিন্ন কমিটি দেখছি। এগুলো তো দরকার, এগুলো তো দরকার করতে। যখনই এদেরকে ই করা দরকার, তাহলে তো সেক্ষেত্রে তো সব জায়গায় আন্দোলন তো সর্বস্তরে, সব জায়গা থেকে, তৃণমূল থেকে শহরে, শহর গ্রাম থেকে শহরে, শহর থেকে নগরে, নগর থেকে আপনার রাজধানীতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে করতে হয়। এটাই তো ধারাবাহিকভাবে অতীতের এই যে ধারাবাহিকতা, এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা তো ওইভাবেই, এবং বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ প্রক্রিয়াতেই, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই জনমত তৈরি হয় আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে। সেটা সহিংসতা অথবা রক্তাক্ত অথবা স্নাইপার রাইফেল এনে খুন করে নয়, মানুষ হত্যা করে নয়, মানুষকে জাগ্রত করে। তার জন্য সংগঠনের নেতৃত্বে সর্বস্তরে আমাদের আরো গতিশীল, সংবেদনশীল ত্যাগীদেরকে এখানে অ্যাকোমোডেট করতে হবে। সেই জায়গাটি চলছে, সে প্রক্রিয়া চলছে। এটাকে যদি দলকে সুসংগঠিত করা বলতে পারেন, গঠন বলতে পারেন, পুনর্গঠন বলতে পারেন, আপনি বলতে পারেন ধারাবাহিকভাবে দলের এই কার্যক্রম, এটা তো হঠাৎ করে রাতারাতি হবে না। সবকিছুই কিন্তু আমাদের এই প্রক্রিয়াগুলো চলছে। এই প্রক্রিয়া মানে অনলাইনে নাম ঘোষণা দিয়ে জনমত নেওয়া, তো জনমত অনেক সময় নেয়, সেটা এইভাবে নেয় না। এটা আরো উন্নত সমৃদ্ধ পদ্ধতি আছে নিশ্চয়ই। সেই সকল ক্ষেত্রে সে পদ্ধতিগুলো তো অনুসরণ করা হতে পারে, এইভাবে না। এই যেভাবে হচ্ছে, যেভাবে করা হচ্ছে, এটার সাথে দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো সম্পৃক্ততা আছে বলে তো আমার মনে হচ্ছে না। কারণ আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুরা দেশরত্ন শেখ হাসিনার হাতেই তো হয়েছে। তার শাসনে, তার সরকারে, তার মন্ত্রণালয়ের, তার এই কার্যক্রমগুলো তো সফলতা। তো এইগুলো সম্পর্কে ওনার তো, উনি অনেক ব্যক্তিগত ভাবেও উনি ডিজিটালাইজ, এগুলো সম্পর্কে ওনার ধারণা অনেক সমৃদ্ধ। তো এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে কোথায় কিভাবে করতে হবে ওনার ধারণা আছে, এবং আমি বিশ্বাস করি সেভাবেই আগাবে। যারা এগুলো বলছে, এটা একটা কোনো ভালো উদ্দেশ্য বলতে পারে। এখন ভাবেন এখন সুবিধাজনক একটা অবস্থা হচ্ছে, আওয়ামী লীগ তো একটা প্রাচীন রাজনৈতিক দল, গ্রাসরুটের রাজনৈতিক দল, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের ক্ষমতার কাঠামোটা এমন, এক পর্যায়ে আওয়ামী লীগ বিভিন্ন মনোনয়নের সময় কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপকে কাজে লাগাতো। এখন সেটা থেকে আপনারা মুক্ত, পুরোপুরি রাজনৈতিক ভাবে এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা তো অবশ্যই আপনি যেটা বলেছেন, এটা তো একটা কথা শব্দ। আপনারা মুক্ত মানে আমরা ওদের থেকে দূরে আছি, ওরা এখন আমাদের সাথে আসবে না, কোনো খবরও দিবে না, সত্য মিথ্যা বানোয়াট অথবা গুজব অথবা ষড়যন্ত্রমূলক কোনোটাই, এগুলো থেকে আমরা মুক্ত হয়েছি। ষড়যন্ত্রের একটা অংশ থেকে ষড়যন্ত্রকারীদের অথবা আমাদেরকে বিভ্রান্ত করার সুযোগ
এখন আর ওদের হাতে নেই। আর আমরাও তাদেরকে এই ধরনের বিভ্রান্ত করার সুযোগ দিতে চাই না, এবং আগামী দিনও যাতে তারা ওইভাবে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেই সুযোগ যাতে আর না পায়, সেজন্য অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সর্বশেষ একটা ঘোষণায় বলেছিলেন আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ঘোষণা আসার পরপরই ঈদের আগে বিএনপি মহাসচিব ঘোষণা করেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, কারণ তারা মনে করছেন যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে স্থানীয় সরকার নির্বাচনের সময় আওয়ামী লীগ বিরাট শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। সেটা আপনারা যখন ইলেকশনটা করবেনই নিশ্চয় নতুন কোনো কৌশল অবলম্বন করবেন। দেখুন, আওয়ামী লীগ নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচন অথবা মনে করেন আদালতে পাড়ায় যে পারের যে বিভিন্ন আইনজীবী সমিতি নির্বাচন, অথবা ব্যবসায়ী সমিতি, কৃষি সমিতি, কৃষক সমিতি, তারপরে বিদ্যুৎ গ্রাহক সমিতি, নানান পর্যায়ের নানান অ্যাসোসিয়েশন আছে যার সাথে জনগণের সম্পৃক্ততা আছে। যেখানে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করা হয় না, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই নির্বাচনে দলীয় পরিচয়ের ছাড়াই তো নির্বাচন করার সুযোগ আছে। সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ জনপ্রিয় নেতারা, জনপ্রিয় মানুষেরা, জনপ্রিয় জনসম্পৃক্ত যারা যেখানে সুযোগ আছে সেখানে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, অংশগ্রহণ করবে, এবং অনেক জায়গাতে আমরা জয়লাভও করব। এটা তো বিভিন্ন ভাবে আমরা আপনারা দেখছেন, দেশের মানুষ দেখছে। তো সেই জায়গাটাতে আমরা আছি। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি একজন সিনিয়র নাগরিক হিসাবে, একটা নেতা, গণতান্ত্রিক নেতা হিসাবে উনি কিভাবে এই কথাগুলো বলে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণকারী দল, গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ নিষিদ্ধ দল হিসাবে তো আমাদেরকে, আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলেও তো করা যায় না। আওয়ামী লীগ নির্বাচনে আসলেই ওনাদের ভয় হয় যে আওয়ামী লীগের যদি নির্বাচনে আসে তারা জয়লাভ করবে, সেক্ষেত্রে পরাজিত হবে। আওয়ামী লীগের বিপক্ষে যারা এখন ফ্যাসিস্ট ইউনূসের সাথে তাল মিলিয়ে, হাত মিলিয়ে তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, এখনো যদি সেই ধারাবাহিকতা থাকে নিশ্চয়ই দেশ ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হবে। মানুষের স্থিতিশীল বাংলাদেশের যে দরকার সেটা খুবই প্রয়োজন। সেইটার বাইরে বেরিয়ে যাওয়ার চিন্তা আমি মনে করি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষের মুখ থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম, এটা অবশ্যই আমি মনে করি এটা মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছে। এবং আমরা নির্বাচন করব, আমাদের নেতা কর্মীরা স্থানীয় সরকার নির্বাচন করতে তো দলের প্রয়োজন হয় না। এবং স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এখানে অরাজনৈতিক নির্বাচন, স্থানীয় সরকার এখানে কোনো দলীয় ভিত্তিতে নির্বাচন হবে না। হ্যাঁ, আমরা তো সেটাই তো মেনে নিয়েই আমরা সেই নির্বাচনে করব। সুতরাং সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে আওয়ামী লীগের মানুষদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সমর্থকরে নির্বাচন থেকে করতে দেওয়া হবে না, এটা উনি কিভাবে বলেন? এটা কি যথার্থ হয়েছে বলে আমি মনে করি না। আমরা নির্বাচন করব, আমাদের জননেতারা নির্বাচন করবে, এবং আমি মনে করি আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে অনতিবিলম্বে। আওয়ামী লীগকে যেভাবে ব্যান্ড করে রাখা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সব বিভিন্ন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, এগুলো দলগুলো তো গণতন্ত্রের কথা বলে, মানুষের কথা বলে। তো ফ্যাসিস্ট ইউনূস যেটা করেছে, জামাত শিবির যে কাজগুলো করেছে, বিএনপি কেন সেটা করবে? বিএনপি সেই কাজটা তো করা উচিত হবে না। তো আমাদের মানুষের দাবি হলো, মানুষের প্রত্যাশা হলো অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে
কারাগারে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে, সেই সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা আইসিটি আদালতের যে মামলা দিয়ে যে তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরো অনেককে দেওয়া হবে, যে যে ফরমাইশি উদ্দেশ্য প্রণীত মামলার আদালত, সেগুলো বাতিল করা দরকার, সেটা বাতিল করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটা তো বর্তমান সরকারের কাছ থেকে বাংলা, যদিও এই সরকারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমি ধরে নিলাম যারা সরকার পরিচালনা করতেছে, তো তারা তো এইগুলো পদ থেকে বেরিয়ে এসে তারা যখন এই কাজগুলো করবে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে অবশ্যই তারা সাধুবাদ পাবে। আর যদি সে কাজগুলো না করে, অনেক পর্যবেক্ষকদের মত যে আওয়ামী লীগ যে নিষেধাজ্ঞা, সেটা দুইটা পথ আছে, এটা নিষেধাজ্ঞা সরকার তো দিবে না, সেটা কারণ একটা আইনগত পথ, কোর্টে যাওয়া, দ্বিতীয় আন্দোলনের মাধ্যমে আদায় করে নেওয়া। কোর্টে যাওয়ার কথা ভাবছেন আপনারা? আমরা দুইটা পথে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার, আমরা আইন শৃঙ্খলার উন্নয়ন চাই, আমরা গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেখানে আইনের শাসন, বাক স্বাধীনতা যেখানে না থাকবে, সেক্ষেত্রে আমরা আদালতে যে লাভটা কি? এখানে আদালতে তো যাওয়া যায় না, আদালতের আর বিচারক ঠ্যাঙারে বাহিনী দ্বারা হুমকির মুখে তারা পদত্যাগ করে, সে বিচারকের আদালতে আক্রমণ করা হয়, যারা রাজবন্দী তাদেরকে আক্রমণ করা হয়, আইনজীবীদেরকে আক্রমণ করা হয়, ক্ষত বিক্ষত করা হয়, পদদলিত করা হয়। তো এখানে আদালতে তো ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। আমরা আদালতের প্রতি আমাদের সম্মান আছে, তাই আমরা আদালতের প্রতি আমরা আস্থাশীল, আমরা সেই দেশ, আমরা চাই আদালত স্বাভাবিকভাবে ফিরে আসুক। নিশ্চয়ই আমরা আইনের শাসনের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের আশ্রয় আমরা নিতে চাই, কিন্তু দেশে কি সেই অবস্থা আছে? আমরা আন্দোলন করতে চাই, আমরা গণতান্ত্রিক দল হিসেবে আন্দোলন করার অধিকারই তো নেই। আমাদের দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, আমাদের দলের নেতা কর্মীদেরকে রাস্তায় বের হতে দেয় না, ঘর থেকে বের হতে দেয় না, ঘরে থাকলে আক্রমণ করা হয়, ঘর থেকে গ্রেফতার করে এনে মব সন্ত্রাস করে এনে ধরিয়ে দেওয়া হয়। এগুলো তো নিত্যদিনের। তো আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য পরিবেশ তৈরি করতে হবে, আমরা সেভাবে জনমত তৈরি করছি। তো সুখবর হলো এবং ভালো বার্তা হলো, জনগণ কিন্তু গত 19 মাসের দুঃশাসনে, 19 মাসের অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে জনগণ অতিষ্ঠ হয়েছে এবং তিক্ত, বিরক্ত, এবং এদের বিপক্ষে জনমত তৈরি হয়েছে। সেই জনমতটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগের পক্ষে, গণতান্ত্রিক শক্তির পক্ষে, শান্তির পক্ষে কিন্তু ধাবিত হয়েছে। যে কারণে আগে 5ই আগস্টের পূর্ব অবস্থার চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে। কারণ এই গ্রহণযোগ্যতা বাড়ার তো হাজারটা যুক্তি আছে, অনেক বাস্তবতা আছে। এবং এই অবৈধ দখলদার গোষ্ঠীর, জামাত শিবির, যুদ্ধ অপরাধী, দেশ বিরোধী গোষ্ঠীর অপকর্মে, সন্ত্রাসীদের অপকর্মে বাংলাদেশের মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, এবং তাদের এই ক্ষুব্ধতা প্রকাশ করতে পারে না পারার কারণে, এরা কোনো ব্যবস্থা না নেওয়ার যোগ্যতা না থাকার কারণে সেটা করবে না। তো অবৈধ দখলদার ইউনূসের দোসররা তো এটা করবে না, করার কোনো কথাও নেই, কারণ জনগণের তাতে তাদের কোনো দায়বদ্ধতা নাই। তো সেই কারণে এদের বিপক্ষে বাংলাদেশের জনমত যেটা তৈরি হয়েছে, সেটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এবং জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, সোচ্চারিত হচ্ছে, নানাভাবে প্রতিবাদ তারা করার, তাদের মতামত ব্যক্ত করছে। এটা হলো সুখবর। এবং এই শক্তি তো মূল শক্তি। এখন বর্তমান সরকার সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর কারাগার থেকে বেরিয়ে বলেছেন, আওয়ামী লীগের নাম দিয়ে প্রচুর লোককে আটক রাখা হয়েছে,
তাদেরকে মুক্ত করার কোনো উদ্যোগ নেই। আজকে গোপালগঞ্জের একটা ছেলেকে আমরা আমাদের অনুষ্ঠানে এনেছিলাম। গোপালগঞ্জ কারাগারে ওই ছেলেটা মানে 4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ব্যবস্থা করে জামিন করিয়েছে। তারপরে হাইকোর্টের সরকারি উকিলকে আরো 2 লক্ষ টাকা দিতে হয়েছে যাতে জামিনটা সে স্টে না করে। তার বক্তব্য, গোপালগঞ্জ কারাগারে কয়েকশো লোক আছেন যারা খুবই নিম্নবিত্ত মানুষ, তারা কোথাও জামিনের আবেদন করার কোনো সামর্থ্য নাই, তাদের মুক্ত করার কোনো উদ্যোগও নাই। এই খবরগুলো নিশ্চয় আপনাদের কাছেও আসে। অবশ্যই আছে। এটা আমি আদালতকে আমি অভিযুক্ত করতে চাই না। আদালতকে সঠিকভাবে কাজ করার জন্য পরিচালনা করার কোনো ব্যবস্থা, কোনো সুযোগ দেওয়া হয় না। এখানে মামলা বাণিজ্য হচ্ছে, গ্রেপ্তার বাণিজ্য হচ্ছে, এবং আদালতকে ব্যবহার করে, আদালতকে শিখণ্ডী হিসাবে সামনে রেখে এই কাজগুলো চলছে। এবং এর ভিতর দিয়ে গ্রেপ্তার হওয়ার পরে জামিন হলে যাদেরকে জামিন আদালত থেকে পাওয়া যায় যে যৎসামান্য, তাদেরকে আবার শোন আরেস্ট দেখিয়ে মিথ্যে মামলা দিয়ে, পুরনো মামলা দিয়ে তাদেরকে আবার গ্রেপ্তার দেখানো হয়। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে গত 19-20 মাসে। এবং এর থেকে যে টাকা আদায় করা, চাঁদাবাজি করে, এটা এক ধরনের জঘন্য চাঁদাবাজি। এবং আদালতকে ব্যবহার করে চাঁদাবাজি যারা করে এবং এদেরকে যারা পৃষ্ঠপোষকতা সমর্থন করে আসছে, বর্তমান অবৈধ দখলদার সরকার যেটা করেছে সেটা এখনো একইভাবে চলছে, আরো মাত্রা বাড়ছে। প্রতিদিনই এ ধরনের খবর পাওয়া যায়। আমাদের সকল নেতা এত টাকা ব্যয় করার সক্ষমতা তো গোপালগঞ্জের জেলখানায় যারা আছে তাদের নেই, এমনকি কোনো আদালতেই। এবং এইভাবে টাকা খরচ করার মতো সক্ষমতা তো বাংলাদেশের মানুষের নেই, আওয়ামী লীগের নেতা কর্মীদের নেই। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে যারা আওয়ামী লীগের কোনো পদে নাই, যারা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক পদবিতে নাই, কিন্তু আওয়ামী লীগ করে বিদায়, আওয়ামী লীগে ভোট দেয় বিদায়, অথবা ধারণাবশত তাদেরকে গ্রেপ্তার করে এনে তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। এবং এদের তো এরা কিভাবে, কোথার থেকে টাকা ব্যয় করবে, কে এদের পাশে দাঁড়াবে? আওয়ামী লীগের নেতা কর্মীদেরই তো তাদের সংগতি নেই, তাদের পাশেই আমাদের অনেক জায়গায় তাদেরকে সহযোগিতা আমরা সঠিকভাবে প্রয়োজন অনুযায়ী করতে পারি না, এই সংকটও আছে। তারপরে যে এত লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি টাকা দিলে কেউ কেউ বেরিয়ে আসে বা বের হওয়া যায়, এটা কিন্তু এখন প্রকাশ্যে, এটা কিন্তু সবাই জানে। অনেকেই মনে করে বিভিন্ন পর্যায়ে আইনজীবী, আদালত, তারপরে আদালতের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সেকশনে, জেলখানার ভিতরে, জেল প্রশাসন, প্রিজন অফিস, নানা জায়গাতেও কিন্তু এ ধরনের বিষয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা জনকে বিভিন্ন পর্যায়ে ম্যানেজ করতে পারলে কিছু মানুষ বের হতে পারছে। আবার অধিকাংশ মানুষই কিন্তু এটা সম্ভব না, এটা পারে না, এত সংগতিও নাই। তো এটার এই যে সংস্কৃতি গড়ে উঠেছে, এটা থেকে আমাদের মুক্তি কিভাবে আসবে? এটা থেকে তো মানুষ মুক্তি পেতে চায়। এই ধরনের আইনে শাসন প্রতিষ্ঠা কিভাবে হবে, সেই পথের দিকে আমাদের যেতে হবে। উদ্যোগ চায়, এই মানুষগুলোকে মুক্ত করে উদ্যোগ চায় আপনাদের নেতা কর্মীরা। আমরা তো উদ্যোগ নিতে চাই, আমাদের নেতা কর্মীরা চায়, এবং এ ধরনের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, এবং সে কাজগুলো আমাদের করতে হবে, করা উচিত। আমাদের যারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে, শুধুমাত্র গোপালগঞ্জে অনেকে আছে অনেক কষ্টে, এখানে নির্যাতনটা বেশি হয়েছে, এখানে গণহত্যা হয়েছে, আপনি জানেন। এখানে আমাদের সাহসী সন্তানদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এটা একটা গণহত্যার
মতো করা হয়েছে, এটা গণহত্যা হিসেবেই আমরা দেখি, দেশের মানুষ দেখে। তারপরে শুরু হয়েছে গণগ্রেপ্তার, অত্যাচার, এবং কয়জন মানুষকে মুক্ত করা সম্ভব হয়েছে? এত টাকা ব্যয় করার তো কোনো সঙ্গতি নাই মানুষের। আওয়ামী লীগের নেতা কর্মীদেরও তো এই সামর্থ্য নাই যে এদের পাশে দাঁড়িয়ে খরচ করা। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চের মধ্যরাতে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকে সেই দলের একজন, সেই পরিবারের এবং সেই আওয়ামী লীগের মহানায়ক, মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিপীড়িত, নির্যাতিত, লক্ষ লক্ষ নেতা কর্মীরা কারাগারে। অনেকে আত্মগোপনে আছে, অনেকে নির্বাসনে আছে, স্বেচ্ছায় নির্বাসনে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলের নেতা কর্মীরা স্বাধীনতা দিবসে, জাতীয় দিবসে তারা বীর শহীদ শ্রদ্ধাদের, অজানা বীর শহীদ শ্রদ্ধাদের শ্রদ্ধা জানাবার জন্য এবং নির্যাতিতা বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা যেতে পারি না। আমরা দেশ শ্রদ্ধা জানাবার জন্য, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের সুযোগ নাই, অধিকার নেই। আমরা দেশেই বসবাস করতে আমাদের নেতা কর্মীরা পারে না। আমাদের স্থান কারাগার, আমাদের স্থান আত্মগোপনে থাকা, আমাদের স্থান ঘর বাড়িতে নাই, থাকতে পারে না। রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন, স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী, মব সন্ত্রাসী গোষ্ঠী ফ্যাসিস্ট ইউনুস, জামাতে ইসলামী, ছাত্র শিবির, বিএনপি সহ নানান দলের এবং হিজবুত তাহরিরাও এর সাথে জড়িত, জঙ্গিরাও এর সাথে সম্পৃক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জন্য কতখানি কষ্টকর, কতখানি আমরা কিভাবে আমরা সময় পার করছি এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই বাংলাদেশের জন্য কি আওয়ামী লীগের লক্ষ লক্ষ, আওয়ামী লীগ হারলে, আওয়ামী লীগ যখন পরাজিত হয় সারা বাংলাদেশ পরাজিত হয়। এই বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে, তার নামে এই স্বাধীনতা, 71-এর সমস্ত আন্তর্জাতিক মিডিয়া এই তথ্যটা আছে। আর এখন যারা ক্ষমতায় বা অনুসারী যাদের, তারা বলার চেষ্টা করে যার যতটুকু সম্মান তাকে তারা ততটুকু যেন দয়া করবেন, সেটা বঙ্গবন্ধুকে ওনারা দয়া করবেন। এবং বিএনপি ক্ষমতায় আসলেই এই দিনটার নাম হয়ে যায় স্বাধীনতা এবং জাতীয় দিবস। স্বাধীনতা দিবস তো বিজয় দিবস, স্বাধীনতা জাতীয় দিবস। সে জাতীয় দিবস আর একটা ওই বাংলাদেশি জাতীয়তাবাদের মতো আর কি একটা। রাষ্ট্রের কয়েকটা দিবসকে জাতীয় দিবস হিসাবে এটা মর্যাদার আসনে অভিষিক্ত করা হয়েছে, এবং এটা স্বাধীনতা দিবসই হলো যে আসল শব্দ এবং প্রকৃত শব্দ, এইটাই হাইলাইট করা হয়। এবং স্বাধীনতা দিবস হিসাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা হয়, গোটা জাতির চেতনার জায়গাটিকে আরো সমৃদ্ধ করার জন্য এই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানগুলো প্রতিপালন করা হয়। এই স্বাধীনতা দিবসের বীর শহীদদের, বীরঙ্গনাদের এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের প্রতি তো আমাদের শ্রদ্ধা জানানো দরকার। জানানোর জন্য ঐক্যবদ্ধভাবে করতে হবে। এটা কোনো গণতান্ত্রিক দলকে কোনো দল করতে পারবে, আর আওয়ামী লীগের মতো দল করতে পারবে না। আর স্বাধীনতা বিরোধীরা, যারা এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অস্ত্র তুলে নিয়েছিল, মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, পাকিস্তানি
হানাদার বাহিনীর সাথে, হায়নাদের সাথে, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা করেছে তারা আজকে তারা শ্রদ্ধা জানাতে যাবে। আসলে কি তারা মন থেকে যায়? এর আগে কি তারা কখনো এইভাবে গিয়েছে? আমার মনে হয় তাদের মূল উদ্দেশ্যটা হলো শ্রদ্ধা জানানো নয়, তাদের মূল উদ্দেশ্যটা হলো যারা ওরা জাতিকে ব্যঙ্গ করা, কটাক্ষ করা, অসম্মান করা। আপনি দেখবেন স্বাধীনতার মাসে, এই মাসে পাকিস্তান